আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশ টক শো প্রোগ্রামের আজকের আয়োজনে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আজ আমাদের সাথে আমাদের এই আলোচনা পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের একজন পরিচিত মুখ, জনাব মেহেদী হাসান তপু। আমি আসলে জনাব মেহেদী হাসান তপু সম্পর্কে আপনাদের সামনে এখনই নিজে পরিচয় দিব না। আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব মেহেদী হাসান তপু, যিনি নিজেই তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবেন। তারপর আমরা আস্তে আস্তে আমাদের মূল আলোচনায় প্রবেশ করব। তপু ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আমরা কালক্ষেপণ না করে আজকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানের আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই আমরা আপনার পরিচয় জানতে যাচ্ছি। আমি আসলে আজকে সকলকে একটু সারপ্রাইজ রেখেছি। আমি কাউকেই আমাদের অতিথি হিসেবে আপনি আছেন আপনার পরিচয়টি দেইনি। আপনি আপনার পরিচয় নিজেই আমাদের সামনে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান তপু। আমার বাড়ি বাগেরহাট খানজানালি মাজারে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দীর্ঘদিন আমি বাগেরহাট খানজানালি মাজারের যেই কুমির, বর্তমান কুমিরটার নাম ধলা পাহাড়। এই ধলা পাহাড়ের সাথে আমার অনেক ধরনের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আর আমার বাড়ি বাগেরহাট খানজানালি মাজারে হওয়ার সুবাদে ছোটবেলা থেকে আমি কুমিরের সাথে বড় হয়েছি। তখন বাগেরহাট খানজানালি মাজারের যে দিঘির কুমির অরিজিনাল কালা পাহাড় এবং ধলা পাহাড় খানজানালি পীর সাহেব যেগুলো রেখে গেছিলেন তাদের বংশধর বেঁচে ছিল। দুর্ভাগ্যবশতভাবে 2006 সালে কালা পাহাড় মারা যায় এবং 2015 সালে ধলা পাহাড় মারা যায়। এরপরে 2005 সালে মাদ্রাজ থেকে 6টি কুমির এনে, মিঠা পানির কুমির এনে ছাড়া হয় দিঘিতে। পরবর্তীতে 2টা কুমিরই থাকে। এই 2টা কুমিরের, আর আমাদের এখানে একটা কথা বলে রাখি, পুরুষ কুমিরকে কালা পাহাড় বলা হয়, মাদি কুমিরকে মহিলা কুমিরকে ধলা পাহাড় বলা হয়। তো সেই সুবাদে কালা পাহাড় 2023 সালে লাস্ট মারা যায় অক্টোবরে। আর ধলা পাহাড় তো রানিং ছিল। আপনারা তো এখন জানেন বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় একটা টপিক এবং ইস্যু হয়েছে বাগেরহাট খানজানালি মাজার থেকে কুমিরকে অপসারণ করানোর। সরি তরিকুল ইসলাম ভাই, আপনার কথাটা আমি শুনতে পাইনি। জি, আমি আবারও বলছি। তপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম যে আপনি আমাদের যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার, সেখানের যে কুমির ছিল, সেই কুমিরের দেখাশোনা আপনি করতেন। তাদের খাবার খাওয়ানো থেকে শুরু করে আদার্স বিভিন্ন ব্যবস্থাপনায় আপনি সম্পৃক্ত অনেক বছর আগে থেকেই। তো তবু ভাই, আমরা আরও একটি নিউজ জানতে পেরেছি, যদিও এটা কতটুকু সত্য কি মিথ্যা সেটা আপনি ভালো বলতে পারবেন, মানে ডিটেলসে আর কি, যে শোনা যায় আপনার নানা এবং তার আগের প্রজন্ম এই দিঘির কুমিরকে খাবার দিতেন। তো এই সিলসিলা বা বংশানুক্রমিক ধারাটি কত বছর ধরে চলে আসছে? আপনার শৈশবে নানার কাছ থেকে কুমির ও দিঘি নিয়ে শোনা বিশেষ কিছু স্মৃতি কি আপনি আমাদেরকে বলবেন? জি হ্যাঁ, অবশ্যই। আমার নানা মরহুম খাদেম সাদাত হোসেন চিশতি, উনি মাজারের প্রধান খাদেম ছিলেন এক সময়। সে মারা গেছেন। তো আমার নানা মাজারের কুমিরকে ডাক দিলেই চলে আসতো এবং আমার নানার ঘাটে বড় ঘাট বাঁধানো আছে, এই ঘাটেই কুমির, কালা পাহাড়, ধলা পাহাড় সবসময় থাকতো। আমার নানার কাছ থেকে কিছু স্মৃতি রয়েছে। আমি একদম খুব ছোট, অতটা ভালো মনে নাই, নানা মারা গেছেন। পরবর্তীতে মামাদের কাছ থেকে শুনেছি এবং আমার মায়ের কাছ থেকে শুনেছি। আমার নানার যে বাবা মরহুম খাদেম নূরবক্ত ফকির, উনি একবার বরিশালে গেছিলেন। বরিশালে গেলে তখন বরিশালের মানুষ তাকে বলেছিল যে, কিছু অসাধু মানুষ বলেছিল যে
আপনি আজকে যদি এখানে কুমির না দেখাতে পারেন, আপনি কেমন খানজান আলী মাজারের খাদেম, এখানে কুমির দেখাতে হবে। এটা অলৌকিক ঘটনা আমি বলতেছি। তো আমার মায়ের মুখ থেকে শোনা, আমার মা আমার নানার মুখ থেকে শুনেছে। তো তখন আমার নানার যে বাবা নূরবক্ত ফকির, তিনি বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে জোড়া খাসি নিয়ে আসো। 2টা ছাগল সে জবাই করে নদীর পাড়ে গিয়ে কালাপাড় ধলাপাড় করে বলে ডাকা শুরু করছে। আল্লাহর রহমতে 5 থেকে 7 মিনিটের ভিতরে 2টা কুমির সেই নদীতে উপস্থিত হয়েছে। এবং তখন ওই সময়ে আমার নানার বাবা নূরবক্ত ফকিরের হাতে অনেক মানুষ আহ, মানে বায়াত গ্রহণ করে এবং তারা তার এই মাজারে অনুসারী হয়। এবং আমার নানা যখন মারা গেছিলেন, মরহুম খাদেম সাদাত হোসেন চিশতি, তখন কালা পাহাড় ধলা পাহাড় 2টা কুমিরই আমার নানাকে যখন কবর দেওয়া হয়, 2টা কুমিরই হচ্ছে আমার নানার কবরের পাশে শুয়েছিল টানা 2 দিন। আচ্ছা, তাহলে আপনার নানার এই যে সিলসিলা থেকে এই জিনিসটা আরো বেশি সম্প্রসারিত হয়, এবং আপনি কিভাবে এর সাথে যুক্ত হলেন? আমি ছোটবেলা থেকেই আমার মামাকে দেখতাম, মামাদেরকে দেখতাম যে কুমিরকে দেখাশোনা করে। আর আমি একটু বলি, এখানে মাজারে প্রায় 200 খাদেম আছে এবং মাজারের চারপাশেই হচ্ছে খাদেমদের বাড়ি, দিঘিকে কেন্দ্র করে। এই কুমির যখন যার বাসায় যায় তখন সে দেখাশোনা করে। এখানে এক্সাক্ট কারো মাজার কর্তৃপক্ষ থেকে কারো উপরে দায়িত্ব নাই। এটা এই 640 বছরের ইতিহাসে কখনো কারো উপরে ব্যক্তিগত দায়িত্ব নাই যে সে কুমিরকে দেখাশোনা করবে। এটা অনেকে সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে আমি মেহেদি হাসান তপু, আমার উপরে দায়িত্ব রয়েছে, যে আমি দায়িত্বপ্রাপ্ত, কুমিরকে খাবার দাবার দেই। এটা একেবারেই ভুল ধারণা মানুষের। আমার বাড়িতে কুমির আসে, আমি কুমিরকে তখন বাড়িতে আসলে মাসের প্রায় 6 মাস আমাদের বাড়ির ঘাটে থাকে। এই 6 মাস ধরেন আমি যখন বাগেরহাটে থাকি, আমার ব্যক্তিগত একটু কথা বলি। আমি আমার একটা ব্যবসা আছে চিটংয়ে, চিটং কাস্টম হাউসে, সিএনএফের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। আমি সিএনএফের ব্যবসা করি 2010 সাল থেকে। আমি বাড়িতে থাকি মাসের ভিতরে 10 দিন, আর চিটংয়ে থাকি 20 দিন। তো এই যে বাড়িতে 10 দিন থাকি, তখন কুমির থাকলে আমি কুমিরকে খাওয়া দাওয়া করে হয়। এবং কুমিরের সাথে যে সম্পর্কটা, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে যে কুমিরের সাথে আসলে মানুষের সম্পর্ক হতে পারে। এটা নিয়ে বাংলাদেশের সবকটা টিভি চ্যানেল, অনলাইন পত্রিকা, অনলাইন মিডিয়া, এরা সবাই নিউজ করেছিল। তো সেই সুবাদে আমি কুমিরকে খাওয়া দাওয়া করে আমার বাড়িতে আসে। আর একটা বিষয় হচ্ছে যে নানা যেভাবে কুমিরকে খাওয়া দাওয়া করাতেন, ঠিক তেমনি ভাবে আমার মামারাও কুমিরকে দেখাশোনা করতেন। ম্যাক্সিমাম টাইম, বছরের ম্যাক্সিমাম টাইম আমার আমাদের ঘাটে কুমির থাকে। উম, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যেভাবে জানতাম বিষয়টা সেভাবে না। আহ, মানে আপনার অটোমেটিক্যালি এই বিষয়টা ঘুরে থাকে আসলে। আহ, জি জি, এখানে যেহেতু এখানে চারপাশে লোকও মাজার বাড়িয়েছেন, কমিটির তরফ থেকে সকলের সাথে একটা। কেউই দায়িত্বপ্রাপ্ত নয়। আচ্ছা, তারপরেও দেখা যায় কি তপু ভাই, যে ধরেন এই খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের যে প্রধান দুটি কুমির, কালা পাহাড় ও ধলা পাহাড়, এর বংশধরদের সাথে আপনাদের পরিবারের এই যে যুগান্তকারী একটা সম্পর্ক, খাদেম হিসাবে এই যে ঐতিহ্য ধরে রাখাকে আপনি কতটা সৌভাগ্য বা ধর্মীয় দায়িত্ব মনে করেন? ধর্মীয় দায়িত্ব বলতে খানজান আলী, আমি একটু বলি। খানজান আলী পীর সাহেব একজন মকবুল ওলি ছিলেন। তিনি এই দক্ষিণ অঞ্চলে আসছেন বিধায় আজকে আমি এবং আমাদের বাগেরহাট, খুলনা বাসী বা পিরোজপুর, বরিশাল এই দিকের মানুষ ইসলাম ধর্ম মানে মুসলমান পরিবার জন্মগ্রহণ করতে পেরেছি। তো তার এখানে সে ইসলাম প্রচারের জন্য আসছেন এবং এই দিঘি খনন করেন। তিনি 360টা দিঘি এবং 360টা মসজিদ আহ, নির্মাণ করেছেন। তো এই দিঘিতে মিঠা পানি যেন নষ্ট না হয়, এজন্য তিনি 2টা কুমির অবমুক্ত করেন। ধারণা করা হয় এই কুমিরগুলো জিন ছিল। এখন আল্লাহ পাক ভালো জানে, আমি জানি না। তো বিষয় হচ্ছে যে এই কুমিরগুলো মিঠা পানির এটা দেখাশোনা করার জন্য দিঘিতে কুমির রাখা হয়। সেই আহ, বংশ পরম্পরা থেকে, যেটা মানে ওদের কুমিরের বংশধর যেটা পুরুষ কুমির হয় সেটা কালা পাহাড়, এবং যেটা মাদি কুমির হয় সেটাকে ধলা পাহাড় বলে আসা হয়। তো কালা পাহাড় ধলা পাহাড়ের সাথে ছোটবেলায় অনেক স্মৃতি।
আমি পানির নিচ থেকে, আমি তখন অনেক ছোট, ক্লাস 5-এ পড়ি, পানির নিচ থেকে কুমিরকে টেনে উপরে তুলছি। একেবারে পানির নিচে কুমির ছিল, কুমিরকে 2 হাত দিয়ে আমি পানির নিচ থেকে ডুব দিয়ে কুমিরকে উপরে তুলছি। যদিও এই মাদ্রাজি কুমির, যেটা ইন্ডিয়া থেকে আনিত কুমির যেগুলা, এদের সাথে এই রকমের এতটা গভীর সম্পর্ক হয় নাই। তারপরেও যেটা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে যে কতটা সম্পর্ক এই বর্তমান ধলা পাহাড়ের সাথে আমার ছিল। তবু ভাই দুঃখিত, একটু ইন্টারনেট গোলযোগের কারণে সমস্যায় পড়েছিলাম আর কি। তো ভাই যে কথা বলছিলাম আর কি, তো আপনার এই যে টোটাল যে সম্পর্ক খাদেম হিসাবে বলেন বা আপনার ফ্যামিলির আপনার নানা খাদেম ছিলেন, তো আপনাদের এই এটা তো আপনার কেমন সৌভাগ্য বা ধর্মীয় দায়িত্ব হিসেবে তো মনে করেন নাকি? হ্যাঁ, এটা অবশ্যই যে খানজান আলী পীর সাহেবের এখানে খেদমত করা, তার রেখে যাওয়া কুমিরকে দেখভাল করা বা তাদেরকে খাওয়ানো, এটা অবশ্যই আমি নিজেকে সৌভাগ্য হিসেবে সৌভাগ্যবান হিসেবে মনে করি। আচ্ছা আচ্ছা। তো তবু ভাই দেখতে পাচ্ছি যে দিঘির কুমিরের সাথে আপনার সম্পর্ক অনেক বছরের। তো সম্প্রতি ঘটে যাওয়া এই যে দুঃখজনক একটি ঘটনা, এবং পরবর্তী সময়ে জেলা প্রশাসনের আহ, যে কুমির সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্তটি, এটিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন আর কি? এখন প্রশাসন যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। এই যে ছোট বাচ্চা মেয়েটা, ওর মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। তো রাত 8:30টার সময়, রাত্র 8:30টার সময় যে দিঘিতে কুমির থাকে, এই দিঘিতে মানুষের যাওয়াটা উচিত নয়। তারপরেও মানসিক ভারসাম্যহীন বিধায় সে দিঘিতে নেমে গেছে। আর ওই ঘাটটা হচ্ছে মহিলা ঘাট। যারা মাজার সম্পর্কে জানেন তারা জানেন মাজারে 2টা ঘাট রয়েছে, একটা পুরুষ ঘাট, একটা মহিলা ঘাট। এখন মহিলা ঘাটে তো অনেকেই যেতে পারে না, সেখানে কিছু রেস্ট্রিকশন থাকে। এখন ওই রাতে অন্ধকারের ভিতরে যে একজন আহ, মানসিক ভারসাম্যহীন পাগল মহিলা তার বাচ্চাকে নিয়ে ওখানে গেছে, এটা অনেকেই বুঝতে পারে নাই, বা এখানকার দায়িত্বরত যারা ছিলেন তারা ওটাকে ভালোভাবে দেখতে পারে নাই, যার কারণে ওই কুমির ওখানে ছিল। মেয়েটা হচ্ছে হাত পা ছোটাছুটি করতেছিল, আর কুমির এসে ওকে অন্ধকারের ভিতরে ধরে ফেলছে। তারপরে তো মাজারের যারা খাদেম ছিলেন, দারোয়ান ছিল, এরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোক ছিল, সম্মিলিত চেষ্টায় প্রশাসনের সহযোগিতায় সকালে মেয়েটার লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। কুমির কিন্তু ওর লাশ কোথাও ক্ষত করে নাই বা একটা কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয় নাই, লাশটা একেবারে অক্ষত ছিল। তাহলে মানে কুমিরও মেবি হয়তো বা আতঙ্কিত হয়েছিল যে একটা মানুষ এত রাত্রে, সচরাচর তো মানুষজন ওইভাবে কিন্তু কুমিরকে ডিস্টার্ব করে না যতটুকু জানি আর না কি। না 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 কারণ না সেও তো না, তার এটা একটা এটা করে না। একটা থাকার জায়গা। তো সেক্ষেত্রে হয়তো বা সেও কুমিরও হয়তো আতঙ্কিত হয়েছিল যে এই সময় তাকে কেউ হয়তো বা ক্ষতি করার চেষ্টা করছে, যার কারণে হয়তো বা কুমির এই বিষয়টাকে এটা আসলে আমাদের তো, আমরা মানুষ হিসেবে নাও বুঝতে পারি, ঠিক আছে, স্বাভাবিক। এটা আমাদের আসলে বোধগম্য হওয়া বিষয় না। ওই সময় সিচুয়েশনটা আসলে কেমন ছিল সেটা তৎক্ষণাৎ যারা ওইখানে উপস্থিত ছিলেন তারাই ভালো বুঝতে পারেন। তো জি তরিকুল ভাই, আপনি তবু একদম ভাই সঠিক বলেছেন। দেখা যায় যে কুমিরটিকে যখন দিঘি থেকে চিড়িয়াখানা বা সুন্দরবনের পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, এটা তো নিয়ে যাওয়া হয়েছে অলরেডি, আপনি আমরা জেনেছি। তখন খাদেম হিসেবে বা এই যে আপনি যে কুমিরের দেখভাল করতেন বছরের পর বছর, এরকম পরম যত্নে কুমিরটিকে আপনি খাওয়াতেন মাঝে মাঝে, তো মানুষ হিসেবে আপনি আপনার মনের অবস্থা তখন কেমন ছিল? যেহেতু অনকাইন্ড অফ আপনার একটা পোষা প্রাণীর মতোই কিন্তু কুমিরটি হয়ে গিয়েছিল আমার ধারণা। জি, আপনি একদম সঠিক বলেছেন। আসলে আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম যখন শুনেছি যে কুমিরটাকে ধরে নিয়ে
বয়রা ওখানে নেওয়া হবে একটা কুমির রেস্কিউ সেন্টার। তো তখন আমি আসলে সত্যিই মর্মাহত হয়েছিলাম কথাটা শুনে। পরবর্তীতে প্রশাসনের লোকজন আমাকে ডেকে নিয়ে যায় যে, "ভাই, আপনি আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আপনার সাথে কুমিরের সাথে খুবই ভালো সম্পর্ক। সেই জায়গা থেকে কুমিরটাকে ধরে নেওয়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা করতে হবে।" তো আপনারা দেখেছেন যে করমজলে যে দায়িত্বরত আছে আজাদ ভাই, উনি হচ্ছে ওনাদের মেইন। উনি এসেছিলেন, খুলনা ডিএফও এসেছিলেন এবং বন্য অধিদপ্তরের আরো কয়েকজন এসেছিলেন। তো আমি সাথে থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি। তারা কুমিরটাকে নিয়ে গেছে এবং আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি বারবার বলতেছিলাম যে কুমিরটা হাত পা বাঁধার সময় যে ওকে যেন জোর করে বাঁধা না হয়, হাত পায়ে যেন ব্যথা না পায়। কারণ আপনি যদি একটা পাখিও মানে যত্ন করে পুষেন বা দেখভাল করেন, সেক্ষেত্রে আপনার পাখিটার প্রতি অনেক মায়া জন্মাবে। আর এটা ১ দিন ২ দিনের নয়, সেই ২০০৫ সাল থেকে যখন এই কুমিরগুলো ছাড়া হয়, এই কুমিরটা সবচেয়ে বেশি বাইরে চলে যেত। বাইরে চলে গেলে আমি এবং আমার ছোট মামা ফকির জামাল হোসেন, আমরা এই কুমিরটাকে সর্বনিম্ন, আমার যদি ভুল না হয়, ৭০ থেকে ৭৫ বার ওকে ধরে নিয়ে এসেছি। মানে যখন বৃষ্টি হতো, একটু পানি বাড়লেই এই কুমিরটা হচ্ছে বাইরে আশেপাশের বিল, খালে বা মানুষের পুকুরে চলে যেত পাশের গ্রামে। তখন ওখান থেকে ওকে ধরে নিয়ে আসতাম। আপনার সাথে আসলে অনেক স্মৃতি। এটা আসলে আমরা দূর থেকে বুঝতে পারবো না যে একটা কুমিরের সাথে একটা মানুষের কতটা গভীর স্মৃতি হতে পারে, সেটা আপনি ভালো উপলব্ধি করতে পারছেন। আপনার উপলব্ধির জায়গা আসলে আমাদের না। এটা স্বাভাবিক ভাই। তো দিঘির এই কুমিরকে ডাক দিয়ে খাওয়ানোর একটি প্রাচীন ঐতিহ্য আছে, যা আপনার মাধ্যমে ফেসবুকে কোটি কোটি মানুষ দেখেছে। এই ঘটনার পর দিঘির দিঘির এই যে চিরচেনা একটা পরিবেশ কতটা বদলে গেছে? গত পরশুদিন থেকে বাগেরহাট খানজান আলী মাজারের যেই দিঘির অবস্থান, এটা আসলে বিগত ৬০০ বছর, ৬৪০ বছরের ইতিহাসে কখনো হয় নাই। এই ১ম কুমির ছাড়া বাগেরহাট খানজান আলী মাজারের দিঘি। আসলে এই বিষয়টা আমি এইখানকার বাসিন্দা হিসেবে আমি মেনে নিতে পারছি না। আসলে এই ব্যাপারটা তো সকল যারা আশেপাশের মানুষ যারা আছেন তাদের মনেও একটা বড় দাগ কেটেছে। স্বাভাবিক একটা বিষয়, একটা কোন ২০০৫ সাল থেকে এখন ২০২৬ সাল, প্রায় ২১টা বছর এই কুমির এভাবে আছে। বা আসলে মূলত কুমিরের তো বসবাস সেই দিঘির জন্মলগ্ন থেকেই। হয়তোবা কুমির পরিবর্তন জি। হয়েছে, বাট কুমিরের যে অরণ্য হিসেবে দিঘিটা খ্যাত, সেটা আমরাও গিয়েছি, সেখানে আমরাও দেখেছি। ঠিক আছে? তো সেটাকে মানুষ এখন যদিও কুমির নেই, তবে তারপরে মানুষের ভিতরে মনে আছে, যারা দূর থেকে আসবে তারা এক পলক হলে দেখতে আসবে যে না, একটা কুমির দেখে আসে। এটাই স্বাভাবিক। এখানে পরিবেশটা আসলে সেরকম। তো আসলে কুমির না আহ, থাকলে একটা অন্যরকম যে মর্মাহত হওয়া, এটা স্বাভাবিক বিষয়। দেখি কর্তৃপক্ষ আসলে পরবর্তীতে নতুন কোনো ডিসিশন নেয় কিনা। আমি তো আজকের একটা তপু ঘটনা ভাই, এবার বলি। আপনার কাছে একটু জি জি অবশ্যই। আজকে যখন জুমার নামাজ পড়ে বের হচ্ছি, তখন দেখতেছি মাজারের ঘাটলায় এক মহিলা জোরে জোরে চিৎকার করে কান্না করতেছে। সে বলতেছে যে, খানজাহান বাবা, এটা কেমন বিচার হলো। যদিও কথাটা একটু অন্যভাবে, তারপর আমি বলি যে, আল্লাহ, এটা কেমন বিচার হলো যে এখানে তোমার অলির দরবারের কুমির দিঘিতে নাই। এটাও আমাদেরকে মানে শুনে যে একজন দর্শনার্থী উনি কান্নাকাটি করতেছে যে আল্লাহর অলির দরবারে যে কুমির নাই এই দিঘিতে এসে এটাও দেখতে হবে। তো এই বিষয়গুলো সত্যিই মানে হৃদয় বিদারক ঘটনা, যে একটা ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্যের ওয়ার্ল্ড হেরিটেজে খানজান আলী পীর সাহেবের এই ষাটগম্বুজ মসজিদ বাগেরহাট এগুলা অন্তর্ভুক্ত রয়েছে। তো আমি এখানকার বাসিন্দা হিসেবে আমার দাবি, যেই গভর্নমেন্ট যে একটা প্রস্তাব দিয়েছে যে মাজারের পুরুষ ঘাট এবং মহিলা ঘাট ফেন্সি দিয়ে আহ, আটকে দেওয়ার পরে গোসলের উপযুক্ত করার পরে হচ্ছে কুমিরটাকে আবার এই দিঘিতে এনে অবমুক্ত করা হবে।
যাক, তাহলে তাহলে এটা একটি সুসংবাদ বলা যায় আমাদের জন্য। জি, জি, জি। এবার তবু ভাই একটা বিষয় নিয়ে প্রশ্ন চলেই আসে, যেহেতু আপনার মাধ্যমেই অনেক মানুষ, দেশের বাইরের অনেক মানুষ এই কুমিরটাকে দেখেছে, কিন্তু যারা সরাসরি আসতে পারেনি তারাও সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনার তত্ত্বাবধানে বা আপনার চেষ্টায়, আপনার মাধ্যমে অনেকেই কিন্তু এই কুমিরকে দেখেছে। কুমিরটাকে কিভাবে আপনি যত্ন করেন সেটাও দেখেছে। তো সোশ্যাল মিডিয়ায় যেমন আপনার ভক্ত তৈরি হয়েছে, আবার কিছু মানুষ আছে তারা তেমনি একটি বড় অংশের মানুষের মনে একটা প্রশ্ন বা সমালোচনাও জেগেছে। অনেকে মনে করেন কুমিরকে ডাক দেওয়া বা খাওয়ানোটা শুধু ভক্তি বা ঐতিহ্য ছিল না, এর পেছনে এক ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য বা ব্যবসা কাজ করত। এই সমালোচনা বা অভিযোগের জবাবে আপনি কি বলবেন? হুম, আসলে আলোচনা যেখানে থাকে সেখানে সমালোচনা হবেই। এটা স্বাভাবিক। আর একটা বিষয় হচ্ছে এই পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে কেউই নয়। আমরা সবাই মানুষ, মানুষ মাত্রই ভুল করে। আমি জানি না আমার ভুলগুলো কোথায়। আমি চেষ্টা করেছি। আমি ছোটবেলা থেকে ডিসকভারি, এনিম্যাল প্ল্যান্টেজ, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতাম। তখন অস্ট্রেলিয়ান একজন ক্রোকোডাইল হান্টার ছিলেন। উনার নামটা এখন মনে আসতেছে না। উনি কুমিরের হাতেই মারা গেছিলেন। তো উনাকে দেখতাম উনি কুমিরকে কিভাবে ধরে, কুমিরের সাথে সান্নিধ্যে যায়। ছোটবেলা থেকে নানা মামাদের এই বিষয়টা দেখেও আমার মনের ভিতরে ওটা জাগতো যে কুমিরের সাথে কিভাবে একটু এক্সট্রা অর্ডিনারি সম্পর্ক গড়ে তোলা যায়। আর আমি সোশ্যাল মিডিয়াতে ২০২৫ সাল ২০২৫ সালে জানুয়ারি মাস থেকে ভিডিও আপলোড করা শুরু করেছি। আপনারা আমার আ ৩ টা ফেসবুক ২ টা ফেসবুক প্রোফাইল আছে ব্যক্তিগত। একটা পেজ আছে মেহেদী হাসান তপু, যেটা এটাই ৬,৩৯,০০০ ফলোয়ার আছে। মেহেদী হাসান একটা প্রোফাইল আছে যেটাতে ছবি দেওয়া নাই। ওটায় ৫,৭০,০০০ ফলোয়ার আছে এবং ধলাপাড় অফিসিয়াল নামে একটা পেজ আছে যেটায় ৩,২২,০০০ ফলোয়ার আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে মেহেদী হাসান ক্রোকোডাইল হান্টার। ওটায় ২,৪৪,০০০ সাবস্ক্রাইবার আছে। তো আমি সবসময় চেয়েছি যে এটা শুধু বাংলাদেশে না, আমি বহির্বিশ্বেও দেখাবো যে না আমাদের বাংলাদেশের মানুষও পারে। আপনি পৃথিবীতে স্বল্প কয়েকজন ক্রোকোডাইল হান্টার আছে যারা কুমিরের খুব কাছাকাছি যায়, কুমিরের সাথে বন্ধুত্ব। এটা আমাদের বাংলাদেশে কারো সাথেই ছিল না। তো সেটা আমি সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করেছি তুলে ধরার জন্য। আমার সাথে সম্পর্ক অনেক আগে থেকে কিন্তু কখনো সোশ্যাল মিডিয়াতে দেই নাই। হঠাৎ করে ২০২৫ সালে আমি কালাপাহাড় মানে বর্তমান যে কালাপাহাড় ছিল ২০২৩ সালে মারা যায়। ওইটার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম ২০২৪ এর ডিসেম্বরের ২৮ তারিখে। আমি ফেসবুকে আ কয়েকদিন পর ঢুকতাম। ৩-৪ দিন পরে ঢুকে দেখি আমার হচ্ছে ৪,৮০০ ফ্রেন্ড ছিল। তখন দেখি যে আমার ফলোয়ার ১৭,০০০। ঢুকে দেখতেছি। আমি বললাম যে, "কি ব্যাপার? এটা কিভাবে সম্ভব?" পরে দেখলাম যে ওই কুমির মারা যাওয়ার যে ভিডিওটা ওটা আ 2.8 মিলিয়ন ভিউ হয়েছে। এই জায়গা থেকে আমার জার্নিটা শুরু সোশ্যাল মিডিয়াতে এবং আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি শুধু বাংলাদেশে না, এটা বহির্বিশ্ব আমি রিপ্রেজেন্ট করব আমাদের বাগেরহাটকে, বাগেরহাট মাজারের ঐতিহ্যকে। তো এই রিপ্রেজেন্ট করতে গিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আমার নিজের অজান্তেই মানে নিন্দুক যে এত পরিমাণ তৈরি করে ফেলেছি এটা আমি জানতামই না। আ কিছু মানুষ কমেন্টে এসে বলে শিরক। আপনাকে দেখে মনে হয় আপনি মানে আপনি কিছু মনে করবেন না। আপনি একজন মুসলমান এবং একজন ঈমানদার ব্যক্তিও বটে। আপনার লেবাস যেটা যে আপনার মুখে রাসূলের সুন্নত রয়েছে, আপনার গায়ে রাসূলের সুন্নত রয়েছে। তো আপনার কাছে আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে শিরক বলতে আমরা কি বুঝি? শিরকের আবিধানিক অর্থ আমার ভাষ্য যেটা কোরআনের ভাষ্য মতে আল্লাহর সঙ্গে যদি কাউকে শরিক করা হয় বা আল্লাহর সমতুল্য কাউকে মানা হয় সেটা শিরক হয়। তো একটা কুমিরের কাছে মানুষ আসতেছে, কুমিরের মাথায় হাত দিচ্ছে, কুমিরকে খাওয়াইতেছে। এইখানে শিরকের কি আছে? আমার আপনার কাছে একটা প্রশ্ন। আপনি একটু উত্তর দিবেন যে এখানে শিরকের কি আছে? মানুষ কি কুমিরের কাছে কিছু চাইতেছে? আল্লাহ তো বলেছে সৃষ্টির সেবা করতে। আমরা আশরাফুল মাখলুকাত। ১৮,০০০ মাখলুকাতের ভিতরে আমরা আশরাফুল মাখলুকাত। আর যে বাকি ১৭,৯৯৯ টা মাখলুকাত রয়েছে, আমাদের দ্বারাই তারা খাবার গ্রহণ করবে। অনেক প্রাণী আছে যারা আল্লাহর তরফ থেকে খাবার গ্রহণ করবে। আবার অনেক প্রাণী আমাদের দ্বারা খাবার গ্রহণ করবে। তো আমরা যদি সেটাকে খাবার গ্রহণ করাই, এখানে শিরকের কি আছে ভাই? আসলে তপু ভাই, আমরা শিরকের যে সংজ্ঞাটা আপনি বলেছেন একেবারে কারেক্ট।
যে শিরক বলতে আল্লাহর সাথে শরিক করাকেই বোঝানো হয়, বা আল্লাহর সমতুল্য কাউকে মনে করাকেই বোঝানো হয়। তো কুমিরকে খাওয়ানো কিন্তু যথেষ্ট একটা ভালো কাজ, যদি উদ্দেশ্য আমাদের সেইভাবেই থাকে আর কি, যে আমাদের কুমির একটি প্রাণী হিসেবে যদি আমরা দেখি এবং তার আহ, যদি দেখভাল করা বা একটা ঐতিহ্যকে ধারণ করে তাকে খাবার খাওয়ানো, এটা স্বাভাবিকভাবেই আমরা যদি নিয়ে তাকে খাবার খাওয়াই, সেটা অবশ্যই একটা সিম্পল বিষয়, এটা আর এছাড়া কিছুই না। কিন্তু দেখা যাচ্ছে যদি আমাদের অন্তর, মানে আসলে আল্লাহ কিন্তু আমাদের অন্তর দেখে, ঠিক আছে, আল্লাহ অন্তর দেখুন। যদি কেউ কুমিরের কাছে কিছু চেয়ে তাকে খাবার খাওয়ায় বা কুমিরের কাছে কিছু চাই, সেটা আসলে তো আপনার বা আমার সেখানে হাত নেই, ঠিক আছে, তার মানুষের অন্তরের বিষয়, অন্তরে তো হ্যাঁ, আপনি আমি ঢুকতে একটু পারবেন বলি, না, ঠিক আছে। আমি একটু বলি। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে, ধরেন আমি তো অন্তর্যামী না, পৃথিবীর কেউই অন্তর্যামী না, আল্লাহ ব্যতীত কেউই অন্তর্যামী নয়। একটা মানুষ এসে বলে যে ভাই আপনার, অনেক দর্শনাতে আসে যে অলির কুমির, এটা তো সবাই দর্শনার্থী যারা আছে তারা মানে অলির কুমিরকে একটু মাংস খাওয়াবো, তারা মাংস খাওয়ায়। এখন তার মনের ভিতরে কি আছে বা কি চলেছিল সেটা তো আর আমি জানি না, বা আমি কখনো কোনো ভিডিওতে আপনারা বলতে পারবেন না যে শিরক এই টাইপের কিছু আমি প্রমোট করেছি। আর একটা বিষয় বলি, দেখেন খানজান আলী মাজারের দরবারে মানুষ খাসি, মুরগি নিয়ে আসে, গরুও নিয়ে আসে। তো এখানে আমার ছোটবেলায়, আমার জন্ম এখানে, ছোটবেলা থেকে বেড়ে ওঠা এখানে, আমি কখনো দেখি নাই কোনো খাদেম কোনো মানুষকে বলেছে যে আপনারা এখানে মানত করেন, আপনারা মুরগি মানত নিয়ে আসেন, গরু ছাগল মানত নিয়ে আসেন। এখন তারা কি মনে করে মানত নিয়ে আসে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাকে তাদের মনের ব্যাপার। তা এখানে আপনারা মানে মানুষ ভিন্ন ভাবে দেখছে, আমি এটাকে ভিন্নভাবে দেখতে নিষেধ করব। আপনারা পজিটিভ ভাবে দেখুন। আসলে অলিয়াউল্লাহর দরবারে মানুষ কখন আসে, যখন দেখে যে মানুষ আহ, ডাক্তার, কবিরাজ, ওঝা, বৌদ্ধ যখন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন কিন্তু আমরা এইদিকেই ছুটি। তো দেখেন, এটাকে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি শিরক, মানে মাজারকে প্রমোট করতেছি না। আমি মাজারকে প্রমোট করতেছি না, আমি খানজানানি মাজারের এইখানকার একজন বাসিন্দা হিসেবে বলতেছি যে হ্যাঁ, ভালো মন্দ মিলিয়েই এলাকা, কোনো এলাকা ভালো নয়, পরিপূর্ণ শুদ্ধ নয়, আবার কোনো এলাকা একেবারে পরিপূর্ণ খারাপও নয়। সব জায়গায় ভালো মানুষ আছে, সব জায়গায় খারাপ মানুষ আছে। হ্যাঁ, অনেকে হয়তো খারাপ মানুষের খপ্পরে পড়েছেন, তারা হয়তো বলেন যে না, খানজান আলী মাজারে খারাপ কিছু হয়। আপনারা পজিটিভটা দেখেন, এখানে মানুষকে সুন্দরভাবে আপ্যায়ন করানো হয়, আতিথেয়তা ভাবে তাদেরকে, তাদের সাথে সুন্দর ব্যবহার করা হয়। যারা কুমিরের কাছে আসতো, কুমিরকে দেখতে আসতো, তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের ভালো ব্যবহার করা হতো। কেউ যদি বলতো যে না আমি কুমিরের মাথায় হাত দিতে চাই, তাকে কুমিরের মাথায় হাত দেওয়ানো হতো। মানে সবকিছু, কারণ আসলে পজিটিভের মাধ্যমেই আমাদের ভালো কিছু উঠে আসবে। আচ্ছা, তবু ভাই, খানজাহান আলী রহমতুল্লাহ আলহী এর মাজার দিঘির যে কুমিরকে মানুষ অলৌকিক বা ঐতিহ্যের অংশ মনে করে, কিন্তু একটি শিশুর প্রাণহানির পর জননীর নিরাপত্তার বিষয়টি কিন্তু সামনে এসেছে। ঐতিহ্য রক্ষা এবং মানুষের জীবন বাঁচানো, এই দুটির মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা সম্ভব বলে আপনি মনে করেন আর কি? হ্যাঁ, অবশ্যই। শুধু যে ফাতেমা যে শিশুটা মারা গেছে, এই শিশুটার জন্য নয়, যে একটা কুকুরকে কুমির ধরেছিল, কুকুরটাকে পানির তলে নিয়ে মেরে ফেলেছিল, পরবর্তীতে কুকুরটাকে ছেড়ে দিছিল, কুকুরটাকে মাটি দেওয়া হয়। আপনারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন, সরকারের তরফ থেকে কুকুরটার মাথা কেটে নিয়ে পোস্টমর্টম করা হয় এবং পরবর্তীতে রিপোর্ট জানা যায় কুকুরটা জলতঙ্ক রোগে আক্রান্ত ছিল। তো কোনো প্রাণী যে কুমিরের হাতে মানে ক্ষতিগ্রস্ত হবে, এটা কারোরই কাম্য নয়। যেহেতু একটা দুইটা ঘটনা পরপর ঘটে গেছে, আমি চাই যেন নিরাপত্তা বেষ্টনী দিয়ে যেভাবে ধলাপাড়াকে সংরক্ষণ করা যায় সেভাবে সংরক্ষণ করতে হবে কুমিরকে। কুমিরও মানুষ দেখতে আসবে, ঐতিহ্য মানুষ ধারণ করবে। উম, সুপ্রিয় দর্শক বৃন্দ,
আমরা একটু অপেক্ষা করি, হয়তো আমাদের যিনি অতিথি আছেন আজকের, তার ইন্টারনেট সমস্যার কারণে আহ, আমরা তার কথা শুনতে পাচ্ছি না। আশা করছি তার সমস্যাটি তিনি শীঘ্রই কাটিয়ে উঠবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। আচ্ছা, দুঃখিত। দুঃখিত, আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আমার টেকনিক্যাল একটু সমস্যা হয়েছিল। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। তরিকুল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আপনার তপু ভাই, কথা শুনতে পাচ্ছি না। জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, সুন্দরভাবে শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন। তরিকুল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। তপু ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। তরিকুল ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনি বের হয়ে আবার ঢুকেন। আসসালামু আলাইকুম। তরিকুল ভাই, আমার কথা শোনা যাচ্ছে? দুঃখিত দর্শক, আমাদের তপু ভাই যিনি আজকে আমাদের অতিথি, তার আহ, সামান্য টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের সামান্য বিঘ্ন ঘটেছে। তো আমরা তপু ভাইকে ফিরে পেয়েছি। তপু ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি তরিকুল ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে এখন খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন। জি, আসলে আহ, আমি চাই যে কোনো প্রাণীর যেন ক্ষতি না হয়, কোনো মানুষের ক্ষতি না হয়, এভাবেই বিবেচনা করে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ধলা পাহাড়কে যেন পুনরায় খানজানি মাজারের দিকে অবমুক্ত করা হয়, যেন ঐতিহ্যটাকে আমরা ভুলে না যাই। মানুষ যেন আহ, এখানে এসে কোনো বিপদে না পড়ে, এবং তারা যে ঐতিহ্য নিদর্শন হিসেবে, বিশ্ব ঐতিহ্য নিদর্শন হিসেবে কুমিরকে দেখতে আসে, সেটা যেন তারা পরিপূর্ণ নিরাপত্তার সহিত দেখতে পারে, এটাই আমার কাম্য। হুম, জি অবশ্যই, আমাদেরও সেটাই কাম্য। তো তবু ভাই, যে কুমিরটি তো দীর্ঘদিন ধরে মানুষের দেওয়া খাবার খেয়ে অভ্যস্ত ছিল। হঠাৎ করে মানুষের উপর আক্রমণ, বা কিছুদিন আগে কুকুরের উপর আক্রমণ, এর পিছনে বিশেষ কোনো কারণ বা দিঘির পরিবেশগত কোনো ত্রুটি বা পরিবর্তন কি আপনি লক্ষ্য করেছিলেন? দুঃখিত তরিকুল ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আবারও বলছি, কুমিরটি তো দীর্ঘদিন ধরে মানুষের দেওয়া খাবার খেয়ে অভ্যস্ত ছিল। হঠাৎ করে মানুষের উপর আক্রমণ করার পেছনে, বা কিছুদিন আগে তরিকুল ভাই, কুকুরের আপনি উপর যে যদি আমার আক্রমণটা কথা হয়েছিল। শুনে থাকেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনাকে আমরা শুনতে পাচ্ছি। দয়া করে আপনার ইন্টারনেটের চেক করবেন,
বোধহয় ইন্টারনেট প্রবলেমের কারণে আপনার কথা শোনা, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। তরিকুল ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। তরিকুল ভাই, আপনি যদি আমার কথা শুনতে পারেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাই এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? তপু ভাই এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন আমি আপনার কথা শুনতে পাচ্ছি। খাবার খেয়ে অভ্যস্ত ছিল, হঠাৎ করে কেন এই যে মানুষের উপর আক্রমণ বলেন বা কিছুদিন আগে কুকুরের উপরে আক্রমণ বা কুকুর একটা বিষয় যে আমরা লক্ষ্য করলাম ঘটনাটি, এটার কি কোন পেছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে বা দিঘির পরিবেশের কোনো পরিবর্তন কি আপনার আহ, অবগত হয়েছেন বা আপনি লক্ষ্য করেছেন কিনা? তরিকুল ভাই, আবার দুঃখিত, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। ইন্টারনেট সমস্যার কারণে হয়তো আপনি ঠিক মতো শুনতে পাচ্ছেন না। আমি প্রশ্নটি আবার করি, আপনি আবার একটু শোনার চেষ্টা করুন। যে কুমিরটি তো দীর্ঘদিন ধরে মানুষের দেওয়া খাবার খেয়ে অভ্যস্ত ছিল, তো হঠাৎ করে মানুষের উপর আক্রমণ বলেন বা কিছুদিন আগে কুকুরের উপরে যে আক্রমণটা বলেন, এটার পেছনে বিশেষ কোনো কারণ আছে বা দিঘির পরিবেশগত কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছিলেন কিনা? তরকিল ভাই, পুনরায় আপনাকে আবার আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার কথা আবার আমি শুনি নাই, একটু শুনতে পাইনি। মাঝে একটু সাউন্ড আসছিল 1 সেকেন্ডের জন্য, আবার সাউন্ডটা চলে গেছে। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? না ভাই, আমি শুনতে পাচ্ছি না, আপনার শুনতে কথা পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। তাহলে একটু বের হয়ে আবার আসেন। তরিকুল ভাই, আমি পুনরায় জয়েন করেছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে সম্পূর্ণ শুনতে পাচ্ছি, খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন আপনাকে আমি শুনতে পারছি, কিন্তু কিছুক্ষণ পর পর আবার আপনার সাউন্ডটা মিউট হয়ে যাচ্ছে। এটার কারণ আসলে আমি বুঝতে পারছি না। আপনি কি ওয়াইফাই কানেক্টেড নাকি মোবাইল নেটওয়ার্ক? আমি ওয়াইফাই কানেক্টেড। তাহলে আপনার ওয়াইফাই এর নেটওয়ার্কটা আপ ডাউন করছে, জন্য আসলে। যাই হোক, আমরা মিলিয়ে নিচ্ছি, সমস্যা নাই। আমি যে প্রশ্নটা করছিলাম সেটা আবার আপনাকে পুনরায় করছি। আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার ওয়াইফাই ডাটাটা আমি অফ করে দিয়েছি, আমি মোবাইল ডাটা অন করেছি। আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো?
এখন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি অনুষ্ঠানে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যে কুমিরটি তো দীর্ঘদিন ধরে মানুষের দেওয়া খাবার খেয়ে অভ্যস্ত ছিল। তো হঠাৎ করে মানুষের উপর যে আক্রমণ করলো বা কিছুদিন আগে কুকুরের উপর আক্রমণ হয়েছে, আমরা আসলে দূর থেকে যে ঘটনাটা দেখেছি। তো এর পেছনে বিশেষ কোনো কারণ বা দিঘির পরিবেশের কোনো পরিবর্তন কি আপনার লক্ষ্য করেছেন, বা কোনো পরিবেশগত কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আহ, বাগেরহাট খানজাহান আলী মাজারের সর্বশেষ যে কুমির ধলা পাহাড়, তার চরিত্রের কিছুটা পরিবর্তন হয়েছে রিসেন্ট 3 মাস, 3.5 মাসের মতো। কারণ ধলা পাহাড় হচ্ছে চৈত্র মাসে প্রথম দিকে এবং ফাল্গুনের মাঝামাঝি থেকে চৈত্র মাসের প্রথম দিক পর্যন্ত এই 15 দিনের ভিতরে ডিম দেয়। বাগেরহাট খানজাহান আলী মাজারের কুমির ডিম দেয় প্রতি বছর। তো ও হচ্ছে এবছর ডিম দেয় নাই। এটা একটা বড় কারণ। কারণ একটা মাদি কুমির, এটা হচ্ছে প্রকৃতির নিয়মেই ডিম দিবে। এর ক্ষেত্রে প্রজননের প্রয়োজন হয় না, মানে ব্রিডিং এর প্রয়োজন হয় না, পুরুষ কুমিরের প্রয়োজন হয় না, এমনিতেই ডিম দিবে। কিন্তু এবছর ডিম দিতে পারে নাই। এবং ওর যে সঙ্গী কালাপাহাড় ছিল, এটা 2 বছর নাই। সেই থেকেই ওর যেমন কোনো প্রাণী সঙ্গীহীন ভালোভাবে জীবনযাপন করতে পারে না বা লং টাইম বাঁচতেও পারে না। এটা বড় একটা কারণ ও ডিম দিতে পারে না এবছর। এবং ওর সঙ্গী নাই। আমি মনে করি ধলা পাহাড়ের সঙ্গে যদি একটা পুরুষ কুমির দেওয়া হয়, তো হয়তো ওর যে স্বাভাবিক যে আগের যেই চিরচেনা স্বভাবটা ছিল সেটা আবার ফিরে পাবে। বুঝতে পেরেছি। অনেক দর্শক বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। আমরা প্রত্যেকের কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানটি, আপনারা যদি আমাদের পুরো অনুষ্ঠানটি ভালোভাবে দেখেন, আশা করি আপনাদের যে প্রশ্ন আছে, তা প্রশ্নের উত্তর এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আমরা আপনাদের প্রশ্নটি আহ, আমাদের যে অতিথি আছে তার সামনে তুলে ধরব। একজন দর্শক অলরেডি ইতিমধ্যে আমাদের প্রশ্ন করেছেন যে কিছু ভণ্ড মানুষের জন্য ধলা পাহাড় ঠিক মতো খাবার পাচ্ছিল না, তাই হয়তো সে মানুষ খেকো হয়ে গিয়েছিল। আসলে ঠিক এই লাস্ট যে উত্তরটি আমাদের তপু ভাই দিয়েছিলেন, এই প্রশ্নটির উত্তরই কিন্তু দিয়েছিলেন। আমরা নেগেটিভ ভাবে নিচ্ছি বিষয়টা, কিন্তু তপু ভাই কিন্তু মাত্র উল্লেখ করেছেন যে আসলে যে প্রতি বছর কমিটি ডিম দিয়ে থাকে, এবছর ডিম দেয়নি তার কোনো পুরুষ সঙ্গী না থাকার কারণে। তার আসলে যে বসবাসের যে সমস্যা, এই সমস্যার কারণে সে প্রায়ই ডাঙায় চলে আসে, বা তার যে জীবনযাপনের যে বৈরী পরিবেশ, সেটির কারণে হয়তো তার এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। তো আশা করছি এর সমাধান আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, আহ, কর্তৃপক্ষ খুব দ্রুত এই ব্যবস্থাটা নেবেন। আমরা আসলে দূর থেকেই অনেকভাবে নিজে বিষয়গুলোকে যাচ করে থাকি। আসলে ঘটনাটা সেরকম ঘটে না, ঘটনার ভিতরেই আমরা ঘটনা থাকি, ঘটনা ঘটে থাকে। আসলে ঘটনার ভেতরে যে ঘটনা লুকিয়ে থাকে, এটি জানার জন্যই আজকে আমাদের তপু ভাই আমাদের সাথে উপস্থিত আছেন, যিনি আমাদের একেবারে প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ ঘটনার সাথে, এই কুমিরের সাথে অনেক দিন যাবৎ জড়িত। আমরা আপনাদের মনের নানা অজানা প্রশ্নের উত্তর খুঁজে যেতে আমরা পাই, বা আমরা যে প্রশ্নের উত্তর প্রায় খুঁজি, যেটি আমরা কার কাছে প্রশ্ন করব খুঁজে পাই না, এই ধরনের একজন মানুষকে আমরা আপনাদের সামনে হাজির করেছি, আমাদের তপু ভাই, যিনি আপনাদেরকে আজকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন আর সামনেও দিবেন। আমরা আরও কিছুক্ষণ আপনাদের সাথে আছি। আশা করি আপনারা আপনাদের মনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকে তপু ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন। তপু ভাই, আমাদের এখন যে প্রশ্ন সেটি হলো যে কুমিরটি তো আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে প্রশাসনের তত্ত্বাবধানে কুমিরটিকে তুলে আনা হয়েছে এবং এটি খুলনাতে নিয়ে আসা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ যে প্রতিষ্ঠান আছে তারা, এবং যারা রিসার্চ করে বিষয়টি নিয়ে, তারা তাদের আওতায় কুমিরটিকে রেখেছেন এবং এটিকে
একটা সময় আলোচনা করা হয়েছিল যে একটা চিড়িয়াখানায় চলে যাবে অথবা সুন্দরবনে এটিকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু আসলে সুন্দরবন হচ্ছে লোনা পানির জায়গা, আর আমাদের এই কুমিরটি হলো মিষ্টি পানির কুমির, যার কারণে কিন্তু এটা আসলে পরিবেশের সাথে যায় না, টিকে থাকা সম্ভব না কুমিরটির। চিড়িয়াখানার কথা আমরা শুনেছিলাম, তবে আপনার কাছ থেকে আমরা এখন জানতে পেরেছি যে কুমিরটিকে চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে না, এটিকে আবার সম্ভবত আমাদের দিঘিতে নিয়ে ফিরিয়ে নেওয়া হবে। তো যে আমাদের অনুষ্ঠান, এই ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানে আমরা সামনের দিনগুলির কথা বলি, আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলি, আমরা ভবিষ্যতে আসলে পূর্বের বিভিন্ন ঘটনার থেকে শিক্ষা নিয়ে বা পূর্বে বিভিন্ন সমস্যা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যাতে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারি সেটা নিয়ে কথা বলি। তো খান জাহান আলী দিঘি কি এখন পুরোপুরি কুমির শূন্য থাকবে, নাকি ভবিষ্যতে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আমাদের তৈরি করে আমাদের এই কুমিরকে ফিরিয়ে আনা উচিত, এবং কিভাবে আনলে আসলেই আমাদের যে সমস্যাগুলো আমরা পূর্বে ফেস করি সমস্যাগুলো আর পরবর্তীতে ঘটবে না, এবং আরো সুন্দরভাবে মানুষ কুমির দিককে দেখতে পাবে। তবু ভাই, আপনি কি আমার কথাটি শুনতে পেরেছেন? জি হ্যাঁ, আমি শুনতে পেরেছি। অবশ্যই আহ, ধলা পাহাড়কে দিঘিতে ইনশাল্লাহ ফিরিয়ে আনা হবে, এবং সরকার যেভাবে চেয়েছে যে জনসাধারণের যেন কোনো ক্ষতি না হয়, তাদের পরিপূর্ণ সুরক্ষা ব্যবস্থা থাকবে, এবং ঐতিহ্যের যে নিদর্শন কুমির সেটাও দিঘিতে থাকবে। এই ব্যবস্থা নিয়েই যদি পরিপূর্ণ এখানে নেওয়া হয়, তারপরে কুমিরটাকে সরকার ফিরিয়ে দিবে। তো আমি কিছু কথা বলতে চাই। যে আপনি বললেন যে মিঠা পানির কুমির, এটাকে সুন্দরবনে দিলে ও সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, এটা একেবারেই চিরন্তন সত্য। পৃথিবীতে স্বল্প কিছু সংখ্যক, পুরো পৃথিবীতে স্বল্প কিছু সংখ্যক মিঠা পানির কুমির রয়েছে, যাদের ভিতরে এই বাগেরহাট খানজাহান আলী মাজারের কুমির ধলা পাহাড় একটা। আর এটাকে সংরক্ষণ অবশ্যই করা উচিত। আর একটা বিষয়, ধলা পাহাড় হচ্ছে ওর অভ্যস্ত হয়ে গেছে হাতে খেতে, মানে হাতে করে খাবার দেওয়া। দিঘিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে, কুমির মাংসাশী এবং মাছও খেয়ে থাকে। তো বিশেষ করে কুমির মাংসাশী প্রাণী। তো মাছ ও এখন খাবে না, ওর অভ্যাস নাই। মাছ দিলে আমি মনে করি মাছ মনে হয় খাবে না। তো ওকে মাংস দিতে হবে, এবং হাতে করে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। তো এই কারণে আমার আজকে 2 দিন ধরে প্রচুর টেনশন হচ্ছে। যে আমি একটা লাইভে দেখলাম, একজন খুলনার ভাই, সে সাংবাদিক সম্ভবত, উনি লাইভ করতেছিল যে কুমিরটা খাচ্ছে না, খাবার খাচ্ছে না এই 2 দিন ধরে। তো আমি ওইখানে যারা কর্তৃপক্ষ আছে, আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে কুমিরটাকে আপনারা একটু যত্ন করে রাখবেন, এবং ওর খাবারের দিকে বিশেষ করে একটু নজর দিবেন। কারণ ওর শরীর আপনারা দেখেছেন, ও কিন্তু মানে একটু মানে খাদক টাইপের, মানে প্রচুর খাবার খায়। কুমির আপনার সপ্তাহে 2 থেকে 3 কেজি খাবার হলেই কুমির সার্ভাইভ করতে পারে। কিন্তু আমাদের এই কুমির প্রতিদিনই, আমি ওকে মোটামুটি বেশ খাবার খাওয়াইতাম প্রায় দিনই। তো ওর শরীর দেখলে আপনারা বুঝতে পেরেছেন যে ওর খাবারের কখনো ঘাটতি ছিল না। আপনারা দেখেছেন করম জলে কুমির রয়েছে, সেগুলো যখন আজাদ ভাই ডাক দেয় খাবারের জন্য উঠে আসে। তাদের শরীর যদি দেখেন, আর খানজাহান আলী মাজারের যে কুমিরটা গত পরশুদিন নিয়ে গেছে, ওর শরীর যদি দেখেন, আকাশ আর পাতাল ব্যবধান। তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখে যে না, আসলে কুমিরকে খাবার দেওয়া হতো কিনা, এবং ও পর্যাপ্ত পরিমাণ খাবার খেত। সে জায়গা থেকে আপনারা যে এক ভাই কমেন্ট করেছেন যে না, কুমিরটাকে খাবার না দেওয়ার কারণে ও মানুষ খেকো হয়ে গেছে, না, আসলে খাবার না খাওয়ার কারণে মানুষ খেকো হয় নাই। ওর একজন সঙ্গী প্রয়োজন। এবং 2টা ঘটনায় নিছক অ্যাক্সিডেন্ট। এটার আসলে অ্যাক্সিডেন্টের উপরে তো কারো হাত নাই। আমরা কেউই কার সাথে কখন কোন দুর্ঘটনা ঘটবে, কে কোন দুর্ঘটনার শিকার হবে, এটা একমাত্র উপরওয়ালা আল্লাহ পাকই ভালো জানে। আমরা মানুষ কেউই এটা জানি না।
জি তরিকুল ভাই, আমি আপনাকে আবার শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ তপু ভাই। আসলে দেখা যায় যে আমাদের দর্শক বা আমরা যারা দূরে থাকি, প্রত্যেকটি ঘটনা ভিতরে কি ঘটনা থাকে সেটা আমরা জানতে না পারার কারণে আমরা অনেক ভ্রান্ত ধারণা নিয়েই কিন্তু আমরা থাকি। তো আজকে আপনার মাধ্যমে অনেক কিছু স্পষ্ট হলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আমাদের মাঝে ইতিমধ্যে একজন দর্শক আছেন, যিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এবং তার প্রশ্ন আমরা নিব, এবং তপু ভাইয়ের মাধ্যমে আমরা সেই প্রশ্নের অ্যান্সার আমরা আশা করি পেয়ে যাব। তো আমাদের সাথে এখন উপস্থিত আছেন আসসালামু দর্শক আলাইকুম। হিসেবে চিশতি সোহাগ। জি, ওয়ালাইকুম আসসালাম। চিশতি সোহাগ, আপনি, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আপনি সরাসরি আমাদের তপু ভাইয়ের কাছে যে প্রশ্ন আপনার আছে সেটি করতে পারেন। ভাই, প্রশ্ন না, আমি একটা উত্তর দেওয়ার জন্য আসছি আর কি, বুঝছেন? মানে অবশ্যই, কয়েকটা বিষয় ধন্যবাদ উত্তর দেওয়া। ধন্যবাদ। হুম, বিষয়টা হচ্ছে, উম, আমি জি, একজন বিষয়টা প্রবাসী। আমি দক্ষিণ কোরিয়াতে থাকি এবং এই খানজাহান আলী মাজারের কুমিরে মানুষ ধরা কেন্দ্রিক অনেক নিউজই দেখছি আমি। এইখানে এই তপু ভাইকে সবাই দোষারোপ করতেছে বিভিন্ন ভাবে। আমি মনে করি যে আপনি যদি বাড়ি একটা কুকুর পোষেন, সেই কুকুর যদি আপনাকে কামড় দেয়, আপনি ট্রিটমেন্ট নিবেন, আপনি কিন্তু কুকুর মেরে ফেলবেন না। এটা না, সিস্টেমটা তো এটাই নাকি? বা আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করছেন, এজন্য কি টোটাল বাংলাদেশে গাড়ি চলাচল বন্ধ করে দিবেন? এরকম কি কোনো নিয়ম আছে? আমাদের এই অ্যাক্সিডেন্ট গুলো না ঘটে এই দিকটা দেখতে হবে, এই দিকটা বিবেচনা করে সচেতন হইতে হবে। এটাই তো নাকি সবার কাম্য? আর হচ্ছে তপু ভাই যে কথাটা বললো একটু আগে, সেটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই। আমার জানা মতে একটা প্রাপ্তবয়স্ক কুমিরের সপ্তাহে 2 কেজি, হাইয়েস্ট 2 থেকে 3 কেজি মাংসের প্রয়োজন হয়। কিন্তু এই খানজাহান আলী মাজারে দিঘিতে বড় বড় মাছ আছে, কুমিরে মাছ ধরেও খায়। এরপর তপু ভাই আছে এবং তাদের মাজারের অন্যান্য যে খাদেম সাহেবরা আছে, এরাও পর্যাপ্ত খাবার দেয় কুমিরকে। তো ওই যে ভাই কমেন্ট করছে যে মাজারের যে সমস্ত মান্যতের জিনিস আসে, এগুলো সব খাদেমরা খেয়ে ফেলে, ভণ্ডরা খেয়ে ফেলে, কুমির খাইতে পারে না। আসলে কিন্তু এই কথাটা যৌক্তিক না ভাই, বুঝছেন? মানে আমি এই জন্যই আর কি আমার আশা এখানে। সর্বোপরি আপনি দেখেন, যেখানে যাই হচ্ছে না কেন, এই মেহেদী হাসান তপু ভাই, উনি কিন্তু আপনার কুমিরের, আপনি দেখবেন ওনার প্রোফাইল ঘেটে দেখতে পারেন বা বিভিন্নভাবে দেখতে পারেন, ওনার যে ভিডিও গুলো আছে, কুমিরের সাথে মানুষের এতটা বন্ধুত্ব হতে পারে একটা হিংস্র প্রাণীর সাথে, এটা আসলে যে সরাসরি না দেখছে বা যে ভিডিও গুলো না দেখছে সে কখনো কল্পনাও করতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি একটা সাপের সামনে, সাপ খেলা তো দেখায় মানুষ, দেখছেন, আপনিও মনে হয় দেখছেন। একটা সাপের সামনে যখন কিছু নাড়াচাড়া করে, তখন কিন্তু সাপও নড়ে। আপনি স্থির থাকলে সাপও স্থির থাকবে। মেবি ওই জি ভাই। মেয়েটা যখন রাত 8:30টার সময় নামছে দিঘিতে, ও হাত পা ছোড়াছুড়ি করছে। গোসল করতে গেলে তো মানুষ হাত পা ছোড়াছুড়ি করে। কুমির ওকে মানুষ হিসেবে ধরে নাই, আমার মনে হয় কুমির ওকে মানুষ হিসেবে ধরে নাই, কুমির ওকে খাবার হিসেবে গ্রহণ করছে বা খাবার হিসেবে ধরছে। কিন্তু কুমির যখন দেখছে মানুষ, তখন ওই মেহেদী হাসান তপু ভাই যে কথাটা বললো, যে ওর গায়ে কিন্তু কোথাও ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। এর কারণ কি? ও যখন ধরে ফেলছে, মেবি বুঝতে পারছে যে এটা মানুষ, এটা আমার খাবার না। আমি, আমার কথাটা কি বুঝতে পারছেন তরিকুল ভাই? তরিকুল ভাই, আমি আপনাকে একটু অনুমতি চাচ্ছি। আমি হ্যাঁ, জি, এই যে সোহাগ ভাই, বুঝতে পারছি। ওনার নামটা হচ্ছে চিশতি সোহাগ ভাই। চিশতি সোহাগ ভাই যে কথাটা বললেন, আমি তার কথার প্রেক্ষিতে একটা কথা বলতে চাই, যেটা আমার আগে বলা উচিত ছিল। সেটা আমার এই ভাইয়ের কথা শোনার পরে এখন মনে পড়েছে, যে আমি একটু বলতে চাই। আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। জি, অবশ্যই। সোহাগ ভাই, তপু ভাই একটু বিশ্লেষণ করে দেখ, তাহলে মনে হয় আলোচনাটা সুদূর প্রসারী হবে আর কি। সোহাগ ভাই, আপনি যেটা বললেন জি, যে তপু ভাই, মেয়েটা আপনি নাড়াচাড়া, বলুন। হ্যাঁ, এটা একদম সত্য। যে মেয়েটা হচ্ছে খুব চঞ্চল টাইপের। ওই মেয়েটার সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও অনেকেই ছেড়েছে, সেগুলো অনেক ভাইরাল হয়েছে। যে মেয়েটা কুকুরের পিঠে বসছে। এই মেয়েটার মা হচ্ছে খুব কম কথা বলে। এরা প্রায় 2.5 বছর ধরে বাগেরহাট খানজাহান আলী মাজারে এখানে অবস্থান করতেছে। এই মেয়েটা একেবারে ছোট ছিল।
ওর বয়স তখন মনে হয় আমার ধারণা মতে 5 বছর হবে, তখন এখানে আসছে। তা এই মেয়েটা যখন ঘাটে কুমির আসতো, তা ওর কথাটা আমার খুবই এখন কষ্ট লাগে ভাবলে। ও কুমির বলতে পারতো না, এই মেয়েটা বলতো কমির। এই মামা আমাকে একটু কমিরের মাথায় হাত দেওয়া দিবেন, আমাকে বলতো। আমার আসলে খুব কষ্ট লাগে, ওর অনেকগুলো ছবি আমার কাছে আছে। ও ঘাটে যখন কুমির আসতো, ও কুমিরের কাছে ঘুরতো। ও আমাকে বলতো যে মামা আমাকে একটু কমিরটার মাথায় হাত দেওয়া দেন। কুমির বলতে পারতো না, কমির বলতো। আর এই মেয়েটা হচ্ছে মানুষের কাছ থেকে চেয়ে নিত টাকা পয়সা, ওর মাকে নিয়ে খাওয়াইতো। ওর মা কিন্তু ভিক্ষা করে না, এই মেয়েটা ভিক্ষা করত। এবং এই মেয়েটা একেবারেই হাস্য জল চেহারা, এবং মানে খুবই হাসি মাখা মুখ নিয়ে মানুষের সাথে এই করতো। কোনো মানুষ ওর সাথে যদি 1 মিনিট কথা বলে, সে ওই মেয়ের মায়ায় পড়ে যাবে, এতটাই মায়া ওর মুখে ছিল। তো আমিও মাঝে মধ্যে ওকে কিছু টাকা পয়সা দিতাম, যে বা দোকান থেকে 10 টাকা 20 টাকা দিতাম, যে পাউরুটি বা কেক বিস্কুট কিনে খা। এই প্রসঙ্গে না আসি, এই মেয়েটাকে যখন কুমিরে ধরে ফেলছে, তখন হচ্ছে কুমির যখন বুঝতে পারছে যে এটা মানুষ, তখন কুমির কিন্তু ওকে ছেড়ে দিছিল একবার। ছেড়ে দিয়ে আবার ওকে ধরছে। ধরার পরে ভিডিওতে আপনারা দেখবেন যে মেয়েটা হাত পা ছোটাছুটি করতেছে। তখন ঈদের পরে মাজারে অনেক লোক ছিল, দর্শনার্থী। এরা বৃষ্টির মতো ইট মারতে ছিল। তা কুমিরকে যখন ইট মারছে, ও মুখে নিয়ে পানির নিচে ডুব দিছে। ডুব দিলে তো শ্বাসশুদ্ধ অবস্থায় ফাতেমা মারা গেছে। ওর কুমির যদি ওকে খাবার হিসেবে গ্রহণ করতো, তাহলে ওর গায়ের থেকে কিছু মাংস হলে ও নিত। ওর গায়ে কিন্তু কোনো মাংস নেয় নাই, শুধু ওর পায়ের রানে যেখানে ধরছিল, সেই জায়গাটাই 2টা দাঁতের ক্ষত রয়েছে। আপনারা কিন্তু ছবিটা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তবু ভাই আপনার একটা ভালো বিশ্লেষণ দিলেন এখানে, যে বিষয়টা আসলেই এরকম, কিন্তু আমরা আসলে উপস্থাপনটা আমাদের সামনে হয়তো ভিন্নভাবে হয়েছে। তো চিশতি সোহাগ ভাই, আপনার যদি আরো কিছু বলার থাকে একটু সংক্ষেপে বলবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পথে চলে আসছি আর কি। আমার কথা হচ্ছে ভাই, এই খানজাহান আলী মাজারের 640 বছরের যে ঐতিহ্য, একটা মানুষ, আমার বাড়ি হচ্ছে বরিশালে ভাই, বরিশাল বরগুনাতে আমার বাড়ি, কিন্তু আমার নানা বাড়ি এই মাজারের পাশেই, বুঝছেন। আমি এই মাজারের পাশে পাটরপাড়া নামে একটা জায়গা, আমার জন্ম বাগেরহাটে, কিন্তু আমার বাবার বাড়ি হচ্ছে বরিশালে। তা আমি এই মাজারের সব খাদেমকেই চিনি, এবং তপু ভাইয়ের মামাদেরকে চিনি, তপু ভাইয়ের আব্বাকে চিনতাম, বা তাদের পরিবার সবাইকেই চিনি। সবার সঙ্গে একটা ভালো সম্পৃক্ততা ছিল আমার, বা আছে এখনো আলহামদুলিল্লাহ। তা সেই দিক থেকে আমি বলতেছি যে মাজারের ঐতিহ্যকেও ঠিক রাখা হোক, এবং আপনার মানুষ যাতে আবার আঘাতপ্রাপ্ত না হয়, বা আবার কোনো দুর্ঘটনার কবলিত না হয়, সেই জিনিসটা বিবেচনা করে কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নিক। এটাই আমার কথা। ধন্যবাদ সোহাগ ভাই, আপনি আমাদেরকে একটি কিছু সুন্দর কথা বলেছেন, যেটা মানুষকে, আমাদের দর্শকরা অনেক কিছু বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আশা করি। এবং আপনার যে নির্দেশনা, এটাও আসলে কর্তৃপক্ষ এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে বলে আশা করি। আমি তো আমরা আরেকটা জিনিস সরাসরি বলতে চাই, লাস্ট সেটা হচ্ছে একটা লাস্ট পোস্টে চলে যাচ্ছি। এই যে মেহেদী হাসান জি, তপু ভাই, সংক্ষেপে বলবেন। ইনি কিন্তু এই আপনার কুমির কেন্দ্রিক বা মাজার কেন্দ্রিক কোনো ব্যবসা করে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। এটা লাইভে যারা দেখবে বা যারা শুনবে পরবর্তীতে দেখবে যে এ হয়তো ভাড়া করা লোক, আমাকে বলতে পারে। আপনি আমার আইডিতে ঢুকে দেখতে পারেন, বা যারা এরকম মন্তব্য করবে তারাও ঢুকে দেখতে পারে, যে আমি একজন প্রবাসী, দক্ষিণ কোরিয়াতে থাকি, 2 বছর যাবত দক্ষিণ কোরিয়াতে আছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তপু ভাইকে চিনি। সে আপনার এইটা তার উপার্জনের মাধ্যম না, সে একটা ব্যবসা করে চিটাগাংয়ে। 2010 সাল থেকে এটা আমি ভালো করে জানি। কাস্টম কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের কাজ করে, এবং মাশাল্লাহ তার যে ইনকাম ওইখান থেকে, তাতে কুমির থেকে তাকে ইনকাম করা লাগে না। এবং তার ভাই, তার আপন ছোট ভাইও প্রবাসী, আমরা একসাথেই থাকি, একই দেশে থাকি। মানে তারা অভাবী বা নিডি পরিবার না, যে কুমির দিয়ে তারা ইনকাম করে খাইতে হবে, এরকম না আর কি। এই হচ্ছে আমার কথা ভাই। ধন্যবাদ সোহাগ ভাই, আপনি একটি সুন্দর কথা বললেন আর কি, আমাদেরকে, দর্শকদেরকে আরো ক্লিয়ার করে ফেললেন যে আসলে আমরা যেটা নেগেটিভ ভাবে ভাবি সেই বিষয়গুলো কখনোই ভাবা উচিত না। আমরা আসল ঘটনা জেনে মানুষকে জাজ করা উচিত।
আসলে হ্যাঁ ভাই, সেটার অবশ্যই থেকে অনেক সেটাই। বেশি কাজ করার চেষ্টা করি। তপু ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যে দেশের অন্যান্য ঐতিহাসিক স্থান বা জলাশয়ে বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থানের ক্ষেত্রে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আমার একটাই নির্দেশনা, আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে আগে মানুষকে সচেতন হতে হবে। আমি জানি এই দিঘিতে কুমির রয়েছে এবং মাজারের আহ, অন্তত 10 জায়গা সাইনবোর্ড দেওয়া আছে যে এই দিঘিতে হিংস্র কুমির রয়েছে, কেউ পানিতে গোসল করবেন না। এইটা তো মানুষের সুইমিং এর জায়গা না, এই দিঘিটা মানুষের পানি পান করার জন্য খানজানালী পীর সাহেব রেখে গেছেন। এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসবে, তারা যেন মিঠা পানি তারা পান করে তাদের তৃষ্ণা মেটাতে পারে দূর দূরান্ত থেকে এসে, এবং তারা উজু করে মাজার জিয়ারত করবে। এখানে মানুষ সুইমিং কেন করবে? মানুষ এখানে এসে ঘন্টার পর ঘন্টা, আমাদের এইখানে যারা আশেপাশে বাড়ি তারা কিন্তু কেউই আমরা দিঘিতে গোসল করি না, আমরা মোটর দিয়ে পানি উঠায় সবাই আমাদের গোসল বাসায় করি। এই দিঘিতে মানুষ যারা আশেপাশের গ্রামের বা ইসের, এরা ঘন্টার পরে ঘন্টা এসে এখানে একটা সুইমিং এবং আড্ডাখানা বানিয়ে নেয়, এবং বদনাম হয় মাজারের খাদেমদের। এখানে মাজারের কোনো খাদেমের ছেলে ঘন্টা ধরে এইখানে পানিতে গোসল করে না। আমি জানি এই দিঘিতে হিংস্র কুমির আছে, আমি কেন এখানে গোসল গোসল করব? বা রাত 8:30টার সময় একটা পাগল মহিলা সে কেন দিঘিতে যাবে? আজকে যদি সে দিঘিতে না যেত, আজকে যদি সে এখানে মানে গোসল করতে না যেত, এই দুর্ঘটনা তো ঘটতো না। আর একটা বিষয় হচ্ছে, সুন্দরবনে কুমির রয়েছে, সুন্দরবনে বাঘ রয়েছে, তারপরেও কিন্তু আমরা সাধারণ মানুষেরা, আমরা যারা জঙ্গল পরিদর্শনে বা পরিবেশ কে প্রকৃতিকে নিজের চোখে কাছ থেকে দেখতে চাই, তারা কিন্তু সুন্দরবনে আমরা যাই, আমরা সরকারের পারমিশন নিয়ে যাই। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির সাথে কোনো দুর্ঘটনা হয়, এইটার দোষ তো গভর্নমেন্টের নয়, এটা তো ব্যক্তি লাইবিলিটি, আমার ব্যক্তিগত আমার নিতে হবে। তো আমরা জানি যে এখানে হিংস্র কুমির, আমরা সচেতন হই, আগে মানুষের সচেতন হতে হবে। আমরা শুধু ফেসবুকে এসে দুইটা কথা বলে দুইটা মন্তব্য করলাম, একটা স্ট্যাটাস দিলাম, এখানেই যেন আমরা সীমাবদ্ধ না থাকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটু কেমন যেন ফেসবুক নির্ভর হয়ে যাচ্ছে। কারণ আমরা কিছু হলে আমরা চলে আসি ফেসবুকে। আমরা কেন? আমরা আমরা আগে সত্যটা যাচাই করি। কোনো কিছু না জেনে না বুঝে একজনকে কটাক্ষ করা, একজনকে বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার করা, এটা এক ধরনের অন্যায় বা এটাও এক ধরনের অপরাধ। আমি কারো সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই, কারণ নিছক দুইটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটা নিয়ে মানুষের একটা রাগের জায়গা, ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। তারা আমাকে সোশ্যাল মিডিয়াতে, আমি খুবই অ্যাক্টিভ, যার কারণে আমাকে তারা অ্যাটাক করতেছে। তারা যদি শান্তি পায় আমাকে অ্যাটাক করে, আমি বলবো আপনারা শান্তি নেন, কিন্তু একজন নিরপরাধ মানুষ, আমি নিজেকে নিরপরাধ হিসেবে দাবি করতেছি, কারণ এখানে আমার বিন্দু পরিমাণ কোনো অপরাধ নাই। আমি যদি কুকুরের ঘটনায় ওখানে উপস্থিত থাকতাম, আপনারা দেখেছেন প্রায় 40 সেকেন্ড সময় ছিল কুকুরটাকে সেভ করার। কুকুরটা পানিতে পড়ার 40 সেকেন্ড, 40 থেকে 45 সেকেন্ড পরে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা দেখা গেছে 40-45 সেকেন্ড পরে কুমির কুকুরটাকে ধরেছে। কুকুরটা যখন হাত পা ছোড়াছুড়ি করতেছিল, এই মেয়েটার ক্ষেত্রে একই অবস্থা, মেয়েটা যখন হাত পা ছোড়াছুড়ি পানির ভিতরে লাফালাফি করতেছিল অন্ধকারের ভিতরে, কুমির এসে ধরে ফেলছে। তো বিষয় হচ্ছে, মাজারের যে দারোয়ান ছিল উনি যদি এত বুদ্ধি থাকতো যে না, কুকুরটাকে উঠায় ফেলি, আর কুকুরটা তো অসুস্থ ছিল, এই যার কারণে সে পারে না, কিন্তু আমি যদি থাকতাম বা আমাদের মাজারের যারা এই কুমিরের সাথে বেশ কয়েকজনের সম্পৃক্ততা আছে, তারা যদি থাকতো, কুকুরটাকে বা কুমিরটাকে একটু তাড়া দিলেই বা একটু লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলেই কুমিরটা চলে যেত। কিন্তু মাজার দারোয়ান তো ওটা বুঝে নাই, আর আমি যদি উপস্থিত থাকতাম এটা হয়তো ভিন্ন ঘটনা হতো। আর আমি দুইটা ঘটনাতে আমি বাড়িতে উপস্থিত ছিলাম না। আর ওই যে মহিলা ঘাটে তো কেউ যাওয়ারই সুযোগ নাই, কোনো পুরুষ মহিলা ঘাটে যায় না। তো সেই জায়গা থেকে এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার যেন আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করতে পারি, আমরা বাগেরহাট খানজানালী মাজারে এসে কুমিরকে দেখতে পারি। আমরা আবার আমি জনগণকে বলবো, আপনারা যারা দর্শনার্থী মাজারে আসেন, আপনারা নিজেরাও একটু সচেতন থাকবেন। একজন আমার সাথে ধান্দাবাজি করতে চাবে, আমি যদি তাকে সুযোগ না দিই, সে আমার সাথে কিভাবে ধান্দাবাজি করবে? আর এখন 2026 সাল, আমরা যা কিছু হয় সবই মিডিয়ার কল্যাণে জানতে পারি, কিছু সত্য কিছু মিথ্যা। তবে বর্তমানে মিডিয়া যেভাবে
মানে উপস্থাপন করে মানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটররা। আজকের এই ঘটনা দুইটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা দায়ী। কারণ তাদের কিছু ভিউ জন্য, তাদের কিছু ভিউ কামানোর জন্য নিরপরাধ এবং অসত্য ঘটনাটাকে তারা সত্য হিসাবে উপস্থাপন করতেছে, এবং আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশই আবেগপ্রবণ মানুষ, তারা যাচাই না করে সোশ্যাল মিডিয়াতে যেটাই দেখে তারা সেটাকে সত্য হিসাবে গণ্য করে। আমি বলবো আপনারা সচেতন হন, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করুন। আপনারা যেই পেজগুলো এবং যেই সরকারের যে নির্ধারিত টিভি চ্যানেল আছে, অনলাইন পত্রিকা আছে, এইগুলোতে প্রকাশিত ঘটনাগুলো আপনারা দেখেন। এগুলো দেখেন যারা মোবাইলে কন্টেন্ট ক্রিয়েট করে, বাংলাদেশের অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা তারা স্ক্রিপ্টেড ভিডিও বানায়। হ্যাঁ, যাদের ব্যক্তিগত কিছু প্রতিভা আছে সেটা দেখায়, কিন্তু যারা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর তারা স্ক্রিপ্টেড ভিডিও বানায়। এই আমি অন্য বিষয়ে যাব না, যেহেতু এই কুমিরের বিষয়ে আসছি, আমি কুমিরের বিষয়ে থাকি। আপনারা আশা করি ইনশাল্লাহ মাজারে 2 ঘাটলা নিরাপত্তার বেষ্টনীতে ঘেরাও দিয়ে আবার কুমিরকে এখানে ফিরিয়ে আনা হবে। আপনারা খানজাহান আলী মাজারের যে নিদর্শন ঐতিহ্য সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান তপু ভাই, আপনাকে। আপনার মাধ্যমে আজকে আমরা আসলে অনেক অজানা তথ্য জানতে পারলাম। আমরা আসলে বুঝতে পারলাম যে প্রকৃত ঘটনা একরকম ঘটে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ঘটনাকে অন্যভাবেও আমরা উপস্থাপন করা হয়। এবং এই যে কুমিরের বিষয়টির যে পেছনেও যে অনেক ধরনের ঘটনা ছিল বা এটার পেছনে যে অনেক অজানা তথ্য ছিল সেটা আমরা আপনার মাধ্যমে মূল্যবান সময় দিয়ে বিশেষ কৃতজ্ঞ। আরো বিশেষ ধন্যবাদ জানাই আজকের এই ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানে যারা দর্শক আমাদের অনুষ্ঠান থেকে বিভিন্ন মাধ্যমে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের নিয়মিত প্রোগ্রাম দেখবেন। আমাদের দর্শকদের কাছে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা আপনাদেরকে সুযোগ করে দেব আপনাদের প্রশ্নগুলো করার জন্য, এবং আপনাদের প্রশ্নগুলো নিয়েই আমরা আমাদের অতিথিদের কাছে প্রশ্ন করব এবং অনেক অজানা বিষয় আমরা জানব, এবং ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলেই একসাথে কাজ করব। এবং যারা আমরা বিভিন্ন বিজ্ঞাপনের জন্য কাজ করে থাকি, যারা বিভিন্ন বিজ্ঞাপন দিতে চাই ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা আপনাদের প্রোগ্রামের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।